সকাল থেকে একদমই সমস্ত বাড়ির কাজবাজ শেষ করলাম। তো এখন বাজে হচ্ছে 10টা 5। তো 10টাই বেজে গেছে এইটুকু কাজ করতে। যদি এই কাজগুলো ঠান্ডার দিনে করতাম তাহলে কিন্তু এতটা সময় লাগতো না, তাড়াতাড়ি হয়ে যেত। মাটিটা প্লেন থাকে ঘরে, ফটাফট আর কি হয়ে যায়। তো বর্ষাকালে হচ্ছে এই যে কাঞ্চার মাটিগুলো দেখো, যে এরকম গর্ত গর্ত দেখা যাচ্ছে। অনেকটা মাটি লেপ দিয়ে আর কি মুছতে হয় গর্তগুলো, নাহলে তো মোছাই যায় না। কেঁচো মাটি তুলে তুলে ফেলে দেয় না, এর জন্য আর কি এরকমটা হয় মাটির ঘরের অবস্থা বর্ষাকালে, যার জন্য মুছতেও প্রচুর সময় লাগে। এর জন্য অনেকটা লেট হলো। আর কাল থেকে তো মনে হচ্ছে যে এই সামান্য যে একটুখানি কাজ, কিন্তু এই মাটির ঘর মুছতে মানে কি বলি, কী যে ঝামেলা বর্ষাকালে। তার মধ্যে একটা ঘর নাকি, এই যে একটা ঘর প্লাস রান্নাঘর, তার সাথে হচ্ছে আমাদের শোয়ার ঘর, এতগুলো ঘর লিখলাম। তার মধ্যে তো সকালে বেশি কাজ আছেই। ঘুম থেকে একটু উঠোন ঝাড় দেওয়া, ঘর দুয়ার ঝাড় দেওয়া, বাসন কোসন মাজা, তাই না? এখন আমার ঘর গোছানো হয়নি, তোমাদেরকে ঘরটা দেখায় কী পরিস্থিতিতে আছে। আর আমার অবস্থা কী বলবো, আমাকে কীরকম পাগলির মতো লাগছে দেখো, একদম ঘেমে ঠেমে পুরো মুখের ইয়েটাই অন্যরকম হয়ে গেছে। এই যে দেখো আমার ঘরের অবস্থা। তোমাদের দাদা ভাইয়েরও আজকে সকালবেলা টিউশন, আজকে স্কুল বন্ধ, যার জন্য আগের যে টাইমে টিউশনগুলো ছিল আজকে ওই টাইমে আর কি টিউশন পড়াচ্ছে। আজকে আর দুপুরে দৌড়াতে হবে না, খেয়ে না খেয়ে দুপুরবেলা টিউশন হওয়াতে মানে না খেয়েও কোনো দিন চলে যায় তোমাদের দাদাভাই। তো এইদিকে বিছানাটা এখন যেমন আমার কাজটা হালকা হয়েছে, এখন গোছাতে পারতাম, কিন্তু আমার শরীর কাদা দিয়ে একদম পুরো ল্যাটাব্যাটা হয়ে গেছে। এই কাদা শরীর নিয়ে আর বিছানায় উঠবো না, একবারে স্নান করেই ঘরটাকে গোছাবো। তো স্নান করার আগে এই দিকে এই যে এই জায়গাটা এখন একটু ঝাড় দিয়ে পরিষ্কার করব। সকালবেলা বাড়ির ওগুলো কাজ করতেই সময় পাওয়া যায় না, এর জন্য আর এই জায়গাটা আজকে পরিষ্কার করিনি। ভাবছি যে স্নানের আগেই একবারে করব। আর এমনিতেও সকালবেলা ছাদ দেওয়া যায় না এই জায়গাটা, রাত্রে বৃষ্টি হলে ওই যে চাংলার ওই জায়গাটা নিচু একদম জল জমে থাকে, কাদা কাদা হয়ে থাকে, তো পাতাগুলো পরিষ্কার করাই যায় না। এখন কিন্তু অনেকটা শুকিয়েছে, এখন ঝাড় দিতেও একটু সুবিধা হবে, তাই না? তো এর জন্য সকালবেলা আর এদিকে সময় নষ্ট না করে মানে বাড়ির কাজগুলো আর কি ফটাফট করে নিলাম। তো এদিকে অম্বুবাচীও ছেড়ে গেছে, তো চলো ফটাফট পুজো দিতে হবে। রোদ্দুর নেই, ভালোই লাগছে, কিন্তু গরম লাগছে। একটু যদি হাওয়া উঠতো তাহলে বেশি ভালো লাগতো। তো চলো, সুপ্রভাত সকলকে। নতুন একটা আরও মানে কী যে বলি আর কী যে মুখ দিয়ে বেরোয়। তো সুপ্রভাত বন্ধুরা, আমি নন্দিনা, কোচবিহার জেলার ছোট্ট একটি গ্রাম থেকে। তো আরও একটি নতুন ব্লগে সকলকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আশা করছি সকলে যে যেখানে আছো না কেন সুস্থ আছো, ভালো আছো। তোমাদের ভালোবাসা ঠাকুরের আশীর্বাদ আমরা অনেকটাই ভালো আছি। আমার এই ভালো থাকাটাই ঠাকুরের আর মনে হয় সহ্য হলো না। সকাল থেকে পুজো করব বলে এই যে একা হাতে সংসারের সমস্ত কাজ বাজ সকাল থেকে না খেয়ে করছি, কিন্তু সেই সংসারই আমার ভাঙতে চলেছে। কি বলবো, দুঃখের কথা। তো পুরো ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখতে থাকো। কেন হয়েছে, কার জন্য এরকম হয়েছে, সবটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে। মানে কি বলি, একটা মেয়ের মানে আমার দিক দিয়ে আর কি বলছি, যে তার নিজের বলে কিচ্ছু নেই জানো, শুধু শরীরটাকে মানে পুতুলের মতন করে আমরা নাচিয়েই চলি। আজকে শ্বশুর বাড়িতে মুখ বন্ধ করে যদি সংসার মানে করতে পারো তাহলে ভালো, যখনই কিছু বলতে যাবে তখনই সংসারে লেগে যায় অশান্তি। আজকে তোমাদের দাদাভাইয়ের সাথে বিরাট ঝগড়া লেগে গেছে, আর ও আমাদেরকে বাড়ি থেকে মানে বের করে দেওয়ার মতনই আর কি বলেছে, যে তোমার যদি এখানে এরকমভাবে ভালো না লাগে তাহলে তুমি তোমার বাবার বাড়িতে গিয়ে থাকো, যতদিন আমি তোমার জন্য ভালো বাড়ি বা তোমার জন্য একা সেরকম কিছু করতে না পারি ততদিন তুমি এই বাড়িতে আসবে না। ছেলেকে নিয়ে যেতে বলেছে। তো এখন তোমরাই বলো, আজকে ছোট থেকে বড় হয়েছি বাবার বাড়িতে, তাই না? মানে কি বলবো, এখন বিয়ের পর সেই বাড়িটাও পর হয়ে গেছে। তা আমরা শ্বশুর বাড়িটাকে নিজের বাড়ি বলে মনে করি, কিন্তু শ্বশুর বাড়িতে একটুখানি কোনো ছোটোখাটো ঝামেলা হতে না হতে এই যে বাপের বাড়ি যাওয়ার কথাটা, এটা কিন্তু আমি বলিনি, তোমাদের দাদাভাই আমাকে এই মানে সিদ্ধান্তটা করে দিল যে তুমি ওখানে গিয়ে থাকতে পারো। তো আজকে যাই হোক অম্বুবাচী ছাড়লো, কয়েকদিন ধরে পুজো পাঠ করা হয়নি। তো এদিকে স্নান টান করে পুজো দিলাম, দিয়ে এদিকে তোমাদের দাদাভাইকে মানে অনেক দিন ধরে আমি একটা কথা বলতে চাই, যে আমার জায়েরা আলাদা হয়ে চলে গেছে। আর আমার শাশুড়ি মা বেরেনশাহ তোমরা তো জানোই, উনি বাড়িতে অনেক রকম গণ্ডগোল করে, এর প্রমাণ আমি তোমাদেরকে বহুবার দিয়েছি, অনেক অনেক প্রত্যেকটা ভিডিওতেই প্রায় তোমরা দেখলে বুঝতে পারবে। তো
তো সেই মানুষটা ধরো না ওরকম পরিস্থিতিতে থেকে ওনার না খাওয়ার কষ্ট হচ্ছে, না পোশাক আশাকের কষ্ট হচ্ছে, না কোনো কিছু কষ্ট হচ্ছে। উনি অন্য অন্য বাড়ির, আমাদের এই গ্রামে আমি দেখি অন্য অন্য বাড়ির ওনার মতন বয়সের মহিলাদের থেকে উনি যথেষ্ট সুখে আছে, কিন্তু তারপর উনি সুখটা অনুভব করতে পারছে না। সেটা ওনার দোষ, যেটা আমাদের দোষ না, তাই না? আমাদের দিক দিয়ে তো ওনাকে যথেষ্টই সুখী রাখা হয়েছে। তো সেই মানুষটাকে নিয়ে মানে আমাদের ভাবলে কিন্তু চলবে না, তাই না? আমারও একটা ভবিষ্যৎ আছে। আজকে আমার জীবনের কথা বাদই দাও, তাই না? আজকে আমার জীবনটা যেমন করে হোক কেটে যাচ্ছে কোনো রকম করে, কিন্তু আমার একটা সন্তান আছে, তাই না? আমার শাশুড়ি মার ওনার লাইফে উনি সুখ দুঃখ সব কিছুই উপভোগ করেছে, উনি সংসারও করেছে, বাচ্চা কাচ্চা বড় হয়েছে, বিয়ে শাদী দিয়েছে, নাতিপুতির মুখ দেখেছে, তাই না? শেষ বয়সে যে ওনার ভাত কাপড়ের যে কষ্টটা সেটাও হচ্ছে না, ওই দিক দিয়ে উনি মানে একদম সুখেই আছেন। এদিকে ওনার জন্য এদিকে বাকি 4-5টা মানুষের জীবন নষ্ট হচ্ছে। মানে একটা মানুষের জন্য আমার সংসারটা বারবার ভেঙে যাচ্ছে, তছনছ হয়ে যাচ্ছে। মানে আমি কী করব বুঝতে পারছি না। তাহলে উনি এদিকে এত পরিমাণে বাড়িতে চিৎকার চেঁচামেচি করে, থাকা যায় না, রাত্রে ঘুমোতে পর্যন্ত পারি না। বাচ্চাটাকে আমি ঘরে বই পর্যন্ত পড়াতে পারি না। পড়াতে বসলে এদিকে উনি ঘরে এত জোরে কথাবার্তা বলে, মানে বাচ্চাটাও ওগুলো শিখতেছে যে হ্যাঁ ঠাম্মি এরকম করে বলে বা এটা সেটা এরকম। তো যাই হোক, এখন ওনাকে ওই ঘর থেকে তো আর আলাদা করে দিতে পারি না, তাই না? বলছি যে একটু বাড়িতে আর কি মানে মাঝখানে যেদিকে ঘরটা আছে ওইদিকে বেড়াটা দিলে তাহলে বাড়িতে আর কি আমি কিছু করলে, মানে তো যখন ওই যে মাথা কাজ করে না, অনেক বাড়িতে জিনিস টিনিস ফেলে ঠেলে দেয়, এই কাজগুলো আর কি করতে পারবে না, তাই না? এইভাবে আর কি বলেছি। তো তোমার দাদা বলে যে হ্যাঁ ওনার মাথা ঠিক নেই, ছেড়ে দাও ওনাকে, ওনার মতন থাকতে দাও, করুক না। একটু ওরকম করলো তো কী হয়েছে, একটু মানে মানিয়ে নাও। তো বলো 1 মাস 2 মাস 1 দিন 2 দিন এরকম করে না হয় মানিয়ে নেওয়া যায়, কিন্তু বছরের পর বছর এরকম সম্ভব বলো? কী খাবা? তো এই যে এগুলো কথা নিয়ে ঝগড়া লেগে গেছে। এখন বলছে যে আমাদেরকে আমার বাপের বাড়িতে গিয়ে থাকতে। তো মানে কি বলি, তো যাই হোক তোমার দাদাভাই বললো যে কালকে যাওয়ার কথা, এর জন্য আমিও আজকে গেলাম না। ভাবলাম যে তোমাদের সঙ্গে আগে আমার বিষয়গুলো শেয়ার করি। আর এতটা ঝগড়াঝাটি হয়েছে যেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, কারণ দেখতেও বাজে লাগে, তাই না? এটা একটা পার্সোনাল ম্যাটার, তাই আমি হালকা করে আর কি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এইদিকে ওই বাচ্চাগুলো এসেছিলো, কী যেন বলে পুজো আজকে, মানে ওই অম্বুবাচীতে কয়েকদিন রাস্তার মধ্যে মানে পুজো করে না, রাস্তার মোড়ে মোড়ে। তো আমাদের বাড়ি থেকে কিছু শাক ঠাক মানে চাল ঠাল চাঁদা টাদা আর কি নিয়ে গেলো, খিচুড়ি করবে, প্রসাদ করবে। তো এর জন্য আর কি ওগুলো দেওয়া হলো। তো আমাকে বললো এসে, তো আমি তো বললাম যে আমি পারবো না, পরে তোমাদের দাদা ভাই আর কি দিল। তো এদিকে এই যে এখন এগুলো এক এক করে দেখো আবার গুছাচ্ছি। আর সোনা এদিকে এই যে কাজের উপরে আরও কাজ বাড়াচ্ছে, ওষুধ টষুধ কোথাকার এগুলো মানে সব কিছু নিয়েছিলাম, তো ওগুলো আবার বের করে দেখো এলোমেলো করে রাখছে। তো এদিকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তোমরা আর কি বলো যে কি করব আমি, কোনটা করলে আমার ভালো হবে। কারণ আমার আমার নিজের বাপের বাড়ি বলো, আমার স্বামী বলো, মানে শ্বশুরবাড়ি বলো, এগুলো বাদ দিয়ে কিন্তু আমার সবথেকে যেটা বড় পরিবার সেটা হচ্ছে তোমরা। তোমরা মানে কি বলি, বলার মতন আমার ভাষা নেই। আমার শক্তি বলতে পারো, বা আমার একটা সাহস, বা আমার একটা বড় পরিবার। আমি সব কিছুই কিন্তু আমার ছোটোখাটো ভালো মন্দ সব বিষয় আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এই জন্য ভাবলাম যে তোমাদের সঙ্গে বিষয়টা আগে শেয়ার করো, যে আমি কী করবো, এই বাড়িতে থাকবো নাকি সোনাকে নিয়ে বাবার বাড়িতে গিয়ে থাকবো। তো ওখানেও তো গেলে বেশি দিন থাকতে পারবো না, তাই না? কারণ মানুষ খারাপ বলবে, ছিচি বলবে যে হ্যাঁ মা ওরকম করে গেছে। তো আমার মায়ের সংসারটা কীভাবে ভেঙেছে সেটা তো মানুষ জানে না, সেটা দেখেনি। এখন মাকে সবাই তুচ্ছ তাচ্ছিল্য করে, খারাপ কথা বলে, তো এখন যা বলবে মানুষ সেটাই মাথা পেতে নিতে হবে। তো আমিও ওইভাবে গিয়ে থাকবো সংসার ছেড়ে, আমাকেও মানুষ নানানটা খারাপ কথা বলবে, আমি যতই সৎ পথে থাকি না কেন, তাই না? তো এর জন্য ভাবছি যে কি করব, এখানে থেকেই আমার লড়াই আমি একাই লড়বো নাকি বাপের বাড়িতে গিয়ে থাকবো, সেটাই আর কি বুঝতে পারছি না। তো তোমরা একটু প্লিজ কমেন্টে জানিও, কমেন্ট করে বলো কি করব। রান্না করে সারাদিনে আজকে একবারই খাওয়া হয়েছে, আর খাওয়া দাওয়া করা হয়নি। তো খিদেও পেয়ে গেছে খুব। তো তোমার দাদাভাই আসলো, ভাবছি যে একসাথেই খাই, যতই ঝগড়াঝাটি যাই হোক, তাই না? যে মানুষটার জন্য একটু দুমোট আর কি খেতে পাচ্ছি, তো সেই মানুষটাকে অবহেলা করে সামনে রেখে তো আর আমরা খেতে পারি না, তাই না? এভাবে যতই মনে রাগ থাক, কষ্ট থাক, কিন্তু তবু খাবারটা যাবে না। তাই ভাবছি যে ভাতটা বেড়ে নিয়ে সবাই আর কি একসাথেই বসে খাই, তাই না? কথা না বলি, কিন্তু ভাতটা বেড়ে দিতে তো কোনো অসুবিধা নেই, তাই না? তো এদিকে যে সোনা খেলছে, ও সারাক্ষণ শুধু খেলা, পড়াশোনা তো একদমই করতে চায় না। ওকে নিয়েও আর এক যন্ত্রণায় পড়ে গেছি। বই পড়তে বসলে কত যে বাহানা বলে, ওর চোখ বন্ধ হয়ে যাচ্ছে, চোখগুলো ঘুমাতে বলে ওকে।
এদিকে বলে যে মা সকালে পড়বো, মানে প্রত্যেক দিন ওর যেটা মেন কথা সেটা হচ্ছে কালকে সকালে পড়বো, এরকম করে কাটিয়ে দেয়। তো এদিকে দুপুরে ডাল রান্না করছি, ডাল ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না, ওগুলো দিয়ে আর খেতে ইচ্ছে করছে না, তাই ভাবছি একটু শীতল ভর্তা করে নিই। শীতল একটা এমন জিনিস, মানে ওর গন্ধ নাকে ঢুকলে খাওয়ার কেন জানি অন্যরকম একটা রুচি বাড়ে, অন্য কিছুই লাগে না, মনে হয় যে এটা ভর্তা হলেই একটু টোকা দিয়ে আর কি খাওয়া হয়ে যায়। যদি আবার গাছের গোল লঙ্কাগুলো দিয়ে মাখা যায়, ওহ ঝাল ঝাল করে দারুণ হয় খাওয়া। তো এদিকে খাওয়া দাওয়া করে আসলাম, সোনাকে বলছে ঝাড়ুটা দাও, বিছানাটা ঝেড়ে তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়ি, মাথাটা প্রচণ্ড ব্যথা করছে। তো ও দেখো নিজেই পেরে নিজেই সুন্দর করে ঝাড়ছে। তো যতই ঝাড়ুক বাচ্চা মানুষ তাই না, পরিষ্কার করে তো ঝাড়তে পারে না, আর বিছানাও অনেক পোকামাকড় পড়ে থাকে। তো ওকে বললাম যে দাও আমি ঝাড়ি, ও দেখো ও বলছে না হয়ে গেছে, রেখে দিচ্ছে। এই একটা সমস্যা, ও কথা শুনতে চায় না একদমই। তো এই যে একটু মানে রাগ দেখিয়ে আর কি বলছি, তো এখন এই যে নিয়ে আসলো। যতদিন বাচ্চাগুলো ছোট থাকে ততদিনই ভালো লাগে, কিন্তু তখন মনে হয় যে বড় হলে একটু ভালো হয়, কাজবাজ করা যায়, তাই না? কিন্তু তোমরা বলেছিলে না যে বড় হলে তখন আরও একদমই সময় পাবে না, তো কথাটা একদম বাস্তব। সোনা বড় হয়েছে মানে সারাক্ষণ ওর পিছনে চিৎকার চেঁচামেচি করতে হয়, একদম কথা শোনে না, মানে কোথায় কোথায় চলে যায় আমাকে না বলেই। আর যখন ছোটো ছিল সারাক্ষণ আমার চোখের সামনেই ছিল, কোনো টেনশন ছিল না, শুধু একটু যদি শান্ত হতো, দুষ্টুমি না করতো, কান্নাকাটি না করতো, তাহলে তো কোনো চাপই ছিল না, তাই না? শুয়ে রেখে অনেক কাজবাজ করা যায়। কিন্তু ছোটোবেলাও দুষ্টু ছিল, বড় হয়েছে এখন আবার ওর দুষ্টুমিটা দিন দিন বাড়ছে। দেখো শোয়ার জন্য এদিকে আমি বিছানাটা রেডি করছি, আর ও মানে কোথা থেকে কলম নিয়ে আসলো, কলমগুলো সব বিছানায় ঢেলে দিল, দিয়ে বলছে এখনও লিখবে। তো এদিকে আমি শোয়ার জন্য বিছানা করলাম, কিন্তু পড়তে বসলো ঠিকই, কিন্তু পড়ার নমুনাটা দেখো, মানে একটু কোনো কিছু গন্ডগোল হলে এটা নিয়েই পড়ে থাকে, ওটা নিয়ে ঝামেলা শুরু করে দেয়। টাকাই দিব হারাবার না কিন্তু খেলা দিই না ওগুলো খুললে আর লাগে না, লেখো। টাকাই দিলে কেন এখানে তো লাগাইতে হবে। হাস তো এই হচ্ছে ওর পড়ার নমুনা, হয়ে গেল পড়া। কলমের মাথায় একটা ওই যে রাবারের ডট দেওয়া থাকে, ওটা না খুললে তো লেখে না, ওটাই খুলে দিলেও তোমাদের দাদাভাই ওইটা নিয়ে এখন পুরো ঝামেলা করবে। তো চলো ভিডিওটা আজকে এখানে শেষ করছি, দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ততক্ষণ সকলে ভালো থেকো।